আসসালামু আলাইকুম সবাইকে নতুন ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। বেড়াতে যাওয়া মানেই কিন্তু যে কাজকর্ম আছে যেগুলো ভুলে যেয়ে তারপরে কিন্তু একাকার হয়ে গিয়েছি। যেমন আমার তো মনেই থাকে না যে আমি আপনাদের সাথে কিছু একটা শেয়ার করব, তারপরেও কিন্তু আমাকে শেয়ার করতেই হয়, কারণ এটা কিন্তু আমার ডেইলি রুটিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তো সকালবেলাটার নাস্তা খেয়ে তো আমরা রান্না করার কাজে কিন্তু চলে এসেছি। আজকে মূলত রান্না করা হবে হচ্ছে গরুর মাংস বিরিয়ানি। আপনাদের ভাইয়া যেভাবে করে আমাকে বাসাতেও হেল্প করে থাকে, তো গ্রামের বাড়িতে যেও কিন্তু সে বসে নেই। তো কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু আমি সব কিছু জোগাড় করে দিয়েছি, প্লাস হচ্ছে আমার যা ছিল, আমার শাশুড়ি ছিল, এখন হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে বিরিয়ানির জন্য মাংসটা রান্না করে নিচ্ছিল। আজকে সকাল সকাল এত তাড়াতাড়ি হয়ে যাওয়ার ফলে কিন্তু প্রায় 11টার দিকে হচ্ছে আমাদের গরুর মাংসটা রান্না করা হয়ে গিয়েছিল। আর এমনিতেও কিন্তু বিরিয়ানিতে মাংসটা রান্না করা হলে আর তেমন একটা ঝামেলার প্রয়োজন হয় না, কারণ বিরিয়ানি রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না। তো দেখতেই পারছেন মাটির চুলাতে কিন্তু রান্না করা হচ্ছে, আর মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু একটু অন্যরকম। ঈদের ছুটি কাটানোর জন্য কিন্তু আমাদের অনেকেরই গ্রামের বাড়িতে যাওয়া। তো গ্রামে কিন্তু যাওয়ার পরে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, এখন কিন্তু একটু ধাপে ধাপে আপনাদের সাথে ভিডিওগুলো আমি শেয়ার করছি। ঈদের চতুর্থ দিনের ভিডিওতে, এটা হচ্ছে আমাদের ঈদের চতুর্থ দিনের ভিডিও। আর দেখতেই পাচ্ছেন গ্রামে যে আমার মেয়ের অবস্থা, সে কিন্তু একেবারে গ্রাম্য হয়ে গিয়েছে। আর এতটা খেলাধুলায় ব্যস্ত ছিল যে খাওয়া কিংবা গোসল কিছুর কথাই ওর মনে থাকতো না। গ্রামে যে আমি ওকে কোনো কিছুতেই কন্ট্রোলে আনতে পারিনি। তারপরে এটা হচ্ছে কয়েকদিনের ব্যাপার মাত্র, কারণ আবার যখন বাসাতে ফিরে আসবে, ব্যাক করবে, তখন তো আবার সব কিছুই ঠিক হয়ে যাবে। তাই আমি ওকে তেমন কিছু বলছিলাম না। ও বলছিল যে আম্মু আমি দেখো কত সুন্দর কেক বানাই। ঈদের আনন্দতে আমার মেয়েও কিন্তু কম আনন্দ করেনি। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে দই আইসক্রিম এনেছে, আর আমি কিন্তু এর আগেও শেয়ার করেছি আমাদের এলাকাতে এই দই আইসক্রিমটা কতটা বিখ্যাত। এই আইসক্রিমটা আসলেই খেতে খুবই মজাদার হয়। পার পিস হচ্ছে 10 টাকা করে। তো 10 টাকার মূল্যে কিন্তু এইরকম করে মজাদার আইসক্রিম শুধুমাত্র গ্রামেতেই সম্ভব। তো এক এক করে হচ্ছে আমি সবাইকে দিয়ে দিচ্ছিলাম আইসক্রিমগুলো। আর আমার জায়ের ছোট ছেলেকে আমি দুষ্টামি করে বলছিলাম তুমি কি খাবে। আফরাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে আইসক্রিমটা খেয়ে নিচ্ছিল। তো আমার আইসক্রিমটা হচ্ছে আমি বলছিলাম যে আরাফাত তুমি কি খাবে নাকি। আমি কিন্তু খাওয়াও স্টার্ট করে দিয়েছি, কারণ আমার এই আইসক্রিমটা অনেকটাই ভালো লাগে। জোহরের আজানের পর আবার হচ্ছে রান্নাঘরে চলে আসা। আর বিরিয়ানিটা যেহেতু আফরা বাবা একটু বেশি ভালো রান্না করতে পারে, বেশি মানুষের হচ্ছে যদি রান্না হয় তাহলে সে হচ্ছে পরিমাপটা ভালোই বোঝে, সেই জন্য কিন্তু এইটাও আপনাদের ভাইয়াকে দিয়ে হচ্ছে রান্না করানো। তো মাটির চুলায় রান্না করতে গেলে একটু তো অসুবিধা হবে। দেখতেই পারছেন যে আপনাদের ভাইয়া মাংস ঢালার সময় কিন্তু হাঁড়িতে কালি লাগিয়ে ফেলেছে। ব্যাপার না, এটা মুছে দিলে কিন্তু ঠিক হয়ে যাবে, কারণ মাটির চুলাতে অনেকটাই তাপ থাকে। আবার গ্যাসের চুলা যেমন আমরা একটু নিভিয়ে নিই, সেভাবে কিন্তু সম্ভব হয় না। তো তাপ থাকতে থাকতে কিন্তু সেভাবে করেই রান্না করতে হয়। তারপরেও কিন্তু মাংসটা পারফেক্টভাবে রান্না করা হয়েছিল। প্লাস হচ্ছে এখানে হচ্ছে 3 কেজি চালের মতন আজকে পরিমাণ আমরা বিরিয়ানি রান্না করছিলাম, কারণ আমরা কিন্তু অনেক মানুষই ছিলাম। যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু শেষ করে আপনাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি। এরপর হচ্ছে আমার যা তার বাবার বাড়িতে চলে যাচ্ছে, আর তার বাবার বাড়ি হচ্ছে একেবারেই সামনে। তো যাওয়ার সময় একটু মনটা খারাপ লাগছিল, তারপরেও কিছু করার নেই, কারণ সব মেয়েরাই কিন্তু বাবার বাড়ি যেতে চায়, এটি স্বাভাবিক। তো ওদেরকে মিস করছিলাম আর টাটা দিয়ে দিলাম, বললাম আবার যে কবে দেখা হবে তা কিন্তু আল্লাহ তাআলাই জানে। যাই হোক, এই বিদায়ের বেলার পর কিন্তু আমাদের বিদায়ের বেলাও কিন্তু শুরু হয়ে যাবে, কারণ আমরাও কিন্তু চলে যাব আমার বোনের বাসায়, কারণ আমাদের কিন্তু বেড়ানোটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আফরার দাদা দাদি অনেকটাই মন খারাপ করছিল যে এক এক করে কিন্তু আমরা সকলেই চলে যাচ্ছি।
গ্রামের বাড়িতে যেয়ে কিন্তু আমার মানে শ্বশুর বাড়িতে ঈদ করা হয়েছে, প্লাস শ্বশুর বাড়ি থেকে মামার বাড়িতে বেরিয়েছি, তারপর ঘুরতে গিয়েছি। যাই এইভাবেই কিন্তু দিনগুলো কিভাবে যে কেটে গিয়েছে তা কিন্তু বোঝা যায়নি। তো যাওয়ার মুহূর্তে আমার বেশ খারাপ লাগছিল, কারণ আবার যে কবে গ্রামের বাড়িতে আসা হবে, কারণ একেবারেই আমরা ব্যস্ত হয়ে পড়লে তো কোথাও যাওয়া হয় না। আর বোনের বাসা আসার পরে মানে রাতের বেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এটা হচ্ছে দিনের বেলা সকালে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ঘর, আর বিক্রমপুরের ঘর ঐতিহ্যবাহী ঘর বলতে হবে, কারণ এই ঘরগুলো কিন্তু অনেকেই পছন্দ করে থাকে, যেহেতু টিন আর কাঠ দিয়ে কিন্তু তৈরি করা হয়। এটা হচ্ছে আমার বোনের মেজো জায়ের ঘর, যেটা কিনা কিছুদিন আগেই নতুন উঠানো হয়েছে, আর মনে হচ্ছে যে দিনের আলোতে একেবারেই চকচক করছে। তো আমার কাছে ঘরটা কিন্তু অনেকটাই সুন্দর লেগেছে, যার কারণে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। আর আমার বোন আর হচ্ছে আমার বোনের যা এক ঘরেতেই ছিল, যাই হোক তারা এখন সেপারেট হয়ে আলাদা আলাদা ঘর হয়েছে। আর আমার বোনের ঘরটাও কিন্তু একেবারেই সম্পূর্ণ এখন হয়েছে, যার কারণে হচ্ছে ঠিক করা হবে, কারণ এটা হচ্ছে অনেক আগের পুরাতন ঘর। আর দেখতেই পাচ্ছেন সামনে হচ্ছে বালু, তারপর যাবতীয় যা যা লাগে হচ্ছে দুলাভাই এনেছে, কারণ ঘর কিন্তু ঠিক করা হবে। তো এর মধ্যেই কিন্তু আমরা চাচ্ছিলাম যে একদিনের জন্য বেরিয়ে তারপর কিন্তু আমরা চলে যাব, কারণ আমাদের হাতেও তেমন একটা বেশি সময় ছিল না, কারণ বাসায় যেহেতু আবার আমার লাইফস্টাইলগুলো শুরু করতে হবে, মানে পড়ালেখা, সংসার, বাচ্চা সামলালো, এই হচ্ছে কাজ, যেটা কিনা মেয়েদের প্রধান কাজ আমি বলবো। তো এখন কিন্তু ঘরগুলো একেবারেই ফাঁকা, কারণ এগুলো হচ্ছে মেরামত করা হয়নি, প্লাস হচ্ছে এগুলো এখানে ফার্নিচারও সেইভাবে করে ফার্নিশিং করা হয়নি, যার কারণে এখন কিন্তু ঘরগুলো এইভাবে করেই রয়েছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে বসেছিল, কারণ বাসা থেকে এসেছে, আর সকালে সবে মাত্র ওঠা, আর আমার মেয়ে তো উপর নিচ এইভাবে করে করতেই থাকে, কারণ সে তার খালামণির বাসায় এসেছে। এই ঘরে দোতলাতে হচ্ছে আমার বোন থাকতো, এখন সম্পূর্ণ ঘর নিজস্ব করে নেওয়াতে এখন তেমন পর্যন্ত কিন্তু কিছুই করা হয়নি। যাই হোক, আমরা যেহেতু মেহমান হিসেবে গিয়েছি, তো তাড়াহুড়ার মধ্যে যা যা করা সম্ভব হচ্ছিল, এই তো আমার বোন কিন্তু রান্নাও করা শুরু করে দিয়েছে, কারণ দুপুরের রান্না আবার সকালে রান্না করা। আর এইদিকে হচ্ছে আমার আরেক মামাতো বোন গিয়েছিল বেড়ানোর জন্য, তো সে হচ্ছে ইলিশ মাছগুলোকে কেটে নেবে, এখন সেইটার প্রিপারেশনে কিন্তু চলছিল। তো বেড়াতে আসলে তো একের পর এক কিন্তু চলতেই থাকে, যেমন আমি হচ্ছে ঘুরে ফিরে খাচ্ছিলাম, আর এই দিক দিয়ে হচ্ছে আমার বোনেরা কাজ করছিল, কারণ অনেক দিন পর যাওয়াতে, আর আমি যেহেতু ছোট, তো এইরকম করেই কিন্তু চলছিল। আর আমার ভাগ্নি মানে ছোট ভাগ্নি হচ্ছে চা নিয়ে বসেছে, কারণ এটাই কিন্তু সকালের নাস্তা। এরপর কিন্তু আমরাও সকালের নাস্তাটা খেতে বসে পড়েছি। আফরা তো তো ওর বাবার মোবাইল না পেলে তো হয়ই না, তো মোবাইল কিন্তু আমি বলছিলাম যে তোমার ভাত খাওয়া লাগবে না, তুমি হচ্ছে মোবাইলেই খাও, কারণ বাচ্চারা কোথাও যাওয়া মানে যদি সঙ্গী না পায়, তাহলে কিন্তু মোবাইলই হচ্ছে ওদের একমাত্র সঙ্গী। তো সকালের নাস্তাটা খেয়ে দিয়ে আবার হয়তো বা বের হওয়া হবে, এটা পরবর্তী ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব। বোনের বাসাতে সকালের নাস্তা খাওয়ার মধ্য দিয়ে কিন্তু শেষ করছি আজকের ব্লগটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।